2024-এর জুলাইয়ের গণবিপ্লবের পর বিপ্লবীদের মধ্য থেকে নেতৃত্বের মধ্য থেকে যে লোকটি সবচাইতে বেশি সমালোচিত হয়ে উঠেছে সেই লোকটি হলো মাহফুজ আলম। জুলাইয়ের মাস্টার মাইন্ড ডক্টর ইউনূস তাকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করে দেওয়ার পর তার ব্যাপারে নানান সমালোচনা উঠে। কেন তাকে মাস্টার মাইন্ড বলা হবে? প্রশ্ন হলো, আমরা কেন এই ভিডিও করছি? তাকে নিয়ে গতকাল একটি নিউজ ছাপা হয়েছে বাংলা ট্রিবিউন পত্রিকায়। তবে সেটা আমরা আলোচনা করছি না। আমরা চারটি বিষয় নিয়ে এখানে আলাপ করব। মাস্টার মাইন্ড কী করবে, এখন কি করছেন? এমন একটি মেধা কি রাজনীতিতে অপচয় হয়ে যাবে? তার দুটি টেলিভিশন চ্যানেল রয়েছে, সেগুলোর কি অবস্থা? সাংবাদিকরা ধারণা করে তার ব্যাপারে কি বলে, অর্থাৎ ধারণা সাংবাদিকতা কি বলেছে তার ব্যাপারে। ডাক্তার তাজনুবা জাবিন তার ব্যাপারে আসলে সঠিক তথ্যটা কি বলেছেন, এই চারটি বিষয় নিয়ে আমরা মোটামুটিভাবে আলাপ করব। তার আগে বলে নেই, মাস্টার মাইন্ডকে মানুষ চিনে না এই কারণে সে মাস্টার মাইন্ড না, মানুষ চিনে না এই কারণে তার অবদান নেই, এমনটি নয়। আপনি যখন একটি সিনেমা দেখেন, আমরা যখন সিনেমা দেখি বা নাটক দেখি, আমরা সবার আগে মুগ্ধ হই ওই সিনেমার নায়ক এবং নায়িকার পারফরমেন্স দেখে। সেকেন্ড, আমাদের মুগ্ধতা থেকে গানগুলো দেখে। থার্ড, আমাদের মুগ্ধতা নিয়ে আসে সিনেমার চরিত্র, গল্প, ডায়লগ, চিত্রনাট্য। দেখেন, প্রথমে আমরা জানি নায়ক নায়িকার নাম, তারপর জানি শিল্পীদের নাম। কিন্তু এই সিনেমার পেছনে সবচাইতে যে বড় ভূমিকা রাখে সে হলো পরিচালক। আমরা কিন্তু সেই পরিচালকের নাম জানি না। ঠিক একইভাবে যে কোনো আন্দোলনে, যে কোনো ঘটনার, প্রজেক্টের যে নাকি প্রধান লোক, তার নাম কিন্তু আমরা কমই জানি, কমই জানতে চাই, কমই জিজ্ঞেস করি, তার ব্যাপারে কমই আমরা আলাপ করি। আমি বলছি না মাহফুজ আলম তেমন গুরুত্বপূর্ণ, তবে মাহফুজ আলম অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল 2024-এর আন্দোলনের জন্য। তিনি অনেক বিতর্কিত মন্তব্য করেছেন, না বুঝে অনেক কথা বলেছেন। এখানে বিভ্রান্তি করার প্রবণতা থাকতে পারে এবং তার বয়সের ব্যাপারও থাকতে পারে। এমনকি তিনি যেভাবে বাংলাদেশকে ভেবেছেন, ডিপ স্টেটকে, সেভাবে তিনি পান নাই, সেটাও থাকতে পারে। আবার এমনও হতে পারে তার সকল পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে কোনো একটি গ্রুপ। তো এই মাহফুজ আলম মূলত এখন কি করছেন? মাস্টার মাইন্ড শব্দটি ওই নিউজে মাহফুজ আলম কিন্তু সবসময় বলেন তিনি মাস্টার মাইন্ড না। ডক্টর ইউনূস এটা এত আদর করে তাকে বলেছে। এই যে তাদের সব খবরটা দেখে, আপনার দেখছেন খবরটা, কি করবেন মাস্টার মাইন্ড মাহফুজ আলম? তিনি না করেছেন, নিষেধ করেছেন, তারপরও তার নামের সাথে এটা লাগানো হয়েছে। মহসিন কবির নামের এক বাদ্যা সাংবাদিক, বেচুয়া সাংবাদিক, হ্যাঁ, ছোটলোক সাংবাদিক, তাকে ইয়ার্কি করে কথা বলেছে। এখানে আমরা একটু পড়ি, তাহলে বুঝতে পারবো। 5ই আগস্টের পট পরিবর্তনের পর নানান কারণে আলোচিত হন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সরকারে থাকলেও দেশের সমসাময়িক বিষয়ে নিজের মন্তব্য প্রকাশ করতে তিনি ফেসবুকে নানান সময়ে নানান বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে দেশকে, রাজনৈতিক অঙ্গনকে গরম করেছেন, নানান ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জুলাই আন্দোলন থেকে তার উত্থান, তখন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির অন্যতম সদস্য ছিলেন। এখন প্রশ্ন হলো, লিয়াজো কমিটির অন্যান্য সদস্য কারা? এ কথা কি জানেন? কারণ কি, এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, গণ অধিকার পরিষদ ছিল, জামায়াত ছিল, শিবির ছিল, ছাত্রদল ছিল, বিএনপি ছিল না, যুবদল ছিল, শ্রমিকরা ছিল, গণমানুষ ছিল, ছাত্ররা ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি ছিল।
এ সবার মধ্যে কয়েকজন মিলে লিয়াজো কমিটি করা হয়। এই লিয়াজো কমিটির একজন সদস্য হলেন এই মাহফুজ আলম, আরেকজন সদস্য হলেন তৎকালীন শিবিরের সভাপতি মঞ্জুরুল, আরেকজন লিয়াজো কমিটির সদস্য হলেন আপনার মিলন, গাজীপুরের ছাত্রদলের সাবেক সভাপতি মিলন, আরিফ সোহেল প্রাইভেট ইউনিভার্সিটি লিয়াজো কমিটির সদস্য আরিফ সোহেল। এই নামগুলো কি আমরা জানি না, এক সময় আসবে। এই নামগুলো আমাদের সামনে আসবে না, কারণ গৌরবদীপ্ত হয়ে উঠতে পারেনি তারা, বরং তাদেরকে গুপ্ত বলে নানানভাবে সমাজে হেয় প্রতিপন্ন করা হয়েছে ভারতের প্রোপাগান্ডার অংশ হিসেবে। ভারত যেমন এদেশের মুসলমানদেরকে কখনো জঙ্গি, কখনো রাজাকার, কখনো স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করে তাদেরকে ডেমোলাইজড করার চেষ্টা করেছে, মেলাইন করার চেষ্টা করেছে মানুষের সমাজের কাছে, এখন তারা ২৪-এর আন্দোলনের যুক্তদেরকে গুপ্ত হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করছে। শুধু তাই নয়, বিএনপির বিরুদ্ধে যারা দেশপ্রেমিক ধার্মিক শক্তি তাদেরকে গুপ্ত হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করছে। পরে জুলাইয়ের প্রতিনিধি হিসাবে অন্তর্বর্তী সরকারে যোগ দেন। এতে প্রথম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পরবর্তীতে তথ্য সম্প্রচার উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। জুলাই তিনি নেপথ্য থেকে আন্দোলন করেছেন, আলোচনা আছে। অনেকে তাকে মাস্টার মাইন্ড হিসেবে সাব্যস্ত করেন। তবে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস মাহফুজ আলমকে নেপথ্য শক্তি বা মাস্টার মাইন্ড হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেন। কিন্তু মাহফুজ আলম বলেন, ডক্টর ইউনূস আমাকে আদর করে মাস্টার মাইন্ড বলেছেন, তবে আদতে আমি মাস্টার মাইন্ড নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কৃষক, শ্রমিক, জনতা। তার একটি দল আছে অল্টারনেটিভ, এগুলো সব হলো আপনার অল্টারনেটিভ। এই অল্টারনেটিভে ১৭ জন সদস্য আছে। তো এই সাংবাদিক আন্দাজে তার ব্যাপারে বলেছে তিনি নাকি ২টি টেলিভিশন চ্যানেল নিয়ে এখন ব্যস্ত আছেন। তার একটি টিভি চ্যানেল হলো লাইভ টিভি, আরেকটির নাম হলো নেক্সট টেলিভিশন। এই দুটি নিয়ে তিনি কাজ করছেন, দুটি নিয়ে ভবিষ্যতে। এমনিতে সাংবাদিক হওয়ার একটি ভাষণা মাহফুজ আলমের মধ্যে ছিল। শেখ হাসিনা পালানোর কয়েকদিন আগে তিনি একটি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলেন সাংবাদিকতার জন্য, সেখানে আমিও গিয়েছিলাম। তখন মাহফুজ আলমকে মাত্র ১৩,০০০ টাকা বেতন অফার করা হয়েছিল। পরবর্তীতে তিনি চাকরিটি করেননি। আল্লাহ কয়েক মাসের মধ্যে তাকে দেখেন তথ্য মন্ত্রণালয়ের প্রধান বানাই দিছে। যেই ছেলেটি এক সময় ১৩,০০০ টাকার একটি চাকরির জন্য গিয়েছেন, তিনি ডিমান্ড করেছেন ভাই ২০,০০০ টাকা দিয়েন, সেই ছেলেটির হয়ে গেছে তথ্যমন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী। বুঝতে পারেন, টেলিভিশনের মালিকেরা তার সামনে যাইতে 5 দিন সময় লাগে, শিডিউল লাগে। সেই পজিশনে আল্লাহ তাকে পৌঁছাই দিছে। তবে তিনি টেলিভিশন নিয়ে এখন ব্যস্ত নয়। এগুলো হলো সাংবাদিকের সবই মন গড়া কথা। তাজনুবা জাবিনের সাথে অন্যতম সদস্য, অল্টারনেটিভের অন্যতম সদস্য তাজনুবা জাবিনের সাথে কথা বলার পর তাজনুবা জাবিন বলেছেন তিনি মূলত সংগঠনকে মজবুত করছেন, বিভিন্ন জেলায় খোঁজখবর নিচ্ছেন, সংগঠন তৈরি করছেন। আমরা আমাদের সংগঠন নিয়ে ব্যস্ত আছি, আমাদের খোঁজখবর নিচ্ছেন, আমাদের সাথে দেখা করছেন, মিটিং করছেন। এটা হলো বাস্তব কথা। কিন্তু দেখেন সাংবাদিক আন্দাজে তার ব্যাপারে কী লিখে দিয়েছে। তবে মাহফুজ আলম আমার প্রিয় না, কিন্তু মাহফুজ আলমের দিক থেকে ভালো কিছু আসবে এটা নিশ্চিতভাবে বলা যায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।